নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে আইপ্যাকের অফিসে ইডির হানা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল প্রচণ্ডভাবে একটা উত্তেজিত অবস্থায় রয়েছে। এই লড়াই আইনি আঙিনায় পৌঁছেছে। সুপ্রিম কোর্টে ইডি ডাকাতির অভিযোগ এনে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের নেতাদের বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এটা প্রায় নজিরবিহীন ঘটনা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে অভিযোগ করেছিল যে ইডি তাদের আইপ্যাকের অফিস থেকে সংবেদনশীল অর্থাৎ গুরুত্বপূর্ণ নানা নথি, যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল এবং অন্যান্য তথ্য লুকিয়ে রয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করেছে। সুতরাং মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত ইডি যাতে সেই সমস্ত তথ্য বাইরে না আনে। যদিও ইডি হাইকোর্টে জানিয়ে দিয়েছে তাদের সিজার লিস্ট অনুযায়ী আইপ্যাকের দপ্তর থেকে সিজ করা জিনিসের তালিকা হচ্ছে শূন্য। সুতরাং কোনো নথি প্রকাশ্যে আনা বা না আনার কোনো প্রশ্ন এখানে নেই। এবং সব মিলিয়ে যেটা ইমপ্রেশন একটা পুট আপ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং ইডি সিবিআই এর মধ্যে একটা তুমুল যুদ্ধ চলছে। এখন এই প্রেক্ষিতে আমরা একটা কথা আগে বলেছিলাম, এই সমস্ত কিছু শেষ পরিণতি হবে বহব্যারম্ভে লঘুক্রিয়া। আপনারা জানেন যে প্রাচীন প্রবাদ রয়েছে, অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে শরদী মেঘডম্বরে দাম্পত্য কলহে চৈব বহব্যারম্ভে লঘুক্রিয়া। এখন এই অজাযুদ্ধ, ঋষি শ্রাদ্ধ, দাম্পত্য কলহ অথবা শরৎকালের মেঘডম্বরের বাইরেও একটা জিনিস আমরা গত কয়েক বছর ধরে দেখে চলেছি। তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এর যাবতীয় হুঙ্কার শেষ পর্যন্ত বহব্যারম্ভে লঘুক্রিয়ায় পরিণত হয়েছে এবং তার অজস্র নজির রয়েছে। আমি সেই প্রসঙ্গে যাব না। আমি খালি একটা ছোট্ট প্রাসঙ্গিক তথ্য আপনাদের মনে করিয়ে দেব, যেটা এই নিউজ কাউন্টার .এসে সিবিআই এর প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা, বিহারে যিনি দুর্নীতির দায়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন এবং যার করা মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত পরিষ্কার রায় দিয়েছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচিত হবেন এবং পাবলিক সার্ভেন্টদের যেভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা যায়, নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সেইভাবে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা যাবে। যারা আইনের বিষয়টা একটু বোঝেন তারা বুঝতে পারবেন যে এইটা একটা মেজর পজিশনাল শিফট ছিল, যে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদিদেরও পাবলিক সার্ভেন্টের মতো দুর্নীতির মামলার আওতায় নিয়ে আসার ক্ষমতা সুপ্রিম কোর্টের এই রায়ে, সর্বোচ্চ আদালতের এই রায়ে সেটা পরিষ্কার হয়েছে। এবং শেষ পর্যন্ত উপেন বিশ্বাস লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন, এটাও আপনাদের হয়তো মনে থাকবে, যার পরিণতিতে লালু প্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়েছিল। তো সেই উপেন বিশ্বাস আমাদেরকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন যে আমি বিস্মিত কেন সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেয়নি, অর্থাৎ গ্রেপ্তার করেনি, সোজা কথায় বললেন। আপনাদের এটাও মনে আছে যে কালীঘাটের কাকু হিসেবে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বর নেয়ার জন্য সিআরপিএফকে সঙ্গে নিয়ে সিবিআই পিজি হাসপাতালে ঢুকে গেছিল, কোনো একজন বিশেষ প্রতাপশালী ব্যক্তির সঙ্গে তার ফোনালাপের কণ্ঠস্বর এবং তার কণ্ঠস্বর এবং ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বরটি কার তা নিশ্চিত হওয়ার জন্য। তারপরে সেই বহুশ্রুত কণ্ঠস্বর বিতর্কের কি পরিণতি হলো আজ অবধি কিন্তু খোলা আদালতে আমরা জানতে পারিনি।
যদিও সেই কণ্ঠস্বর জোগাড় করার জন্য শুধু 7 মণ নয় 14 মণ তেলও পোড়ানো হয়েছিল। দুজনে এটাও বলা বলি করছে যে দুবাই থেকে চিকিৎসা শেষ করে ফেরার পথে বোম্বাইয়ের কোনো বহুতলে কোনো একজন বিশেষ ব্যক্তি নাকি সেটিংয়ের কোনো গোপন মিটিংয়ে বসেছিলেন। এগুলো সবগুলোকে যদি আমরা জল্পনা হিসেবে উড়িয়ে দিই তাহলেও বাস্তবে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ওই কালীঘাটের কাকু যেটা বলেছিলেন যে সিবিআই বা বিডি আমাকে পর্যন্ত ধরতে পারবে এবং আমার সাহেব পর্যন্ত পৌঁছতে পারবে না, সেটাই কিন্তু বাস্তবে সত্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আচমকা নির্বাচনের আগে এইরকম মারমুখী রণংদেহী মূর্তিতে সিবিআই এবং ইডি নেমে পড়ল কেন? নতুন করে তো আর কাউকে ধরবার নেই উপরের তলার। পার্থ চ্যাটার্জি অবধি পৌঁছে ওদের দম শেষ হয়ে গিয়েছে। এখন পাশাপাশি আর একটা প্রাসঙ্গিক রাজনৈতিক প্রশ্ন উঠে এসেছে, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকের আমার বুলেটিনের যেটা মূল প্রাণিধানযোগ্য বিষয়। তৃণমূল কংগ্রেস কেন বিজেপির সঙ্গে সেটিংয়ে যাবে এটা না হয় বোঝা গেল, এবং এটা বোঝা খুব সহজ যে শীর্ষ নেতৃত্বের জেলযাত্রা বাঁচানোর জন্য, তাদের যে বিভিন্ন ইন্টারেস্ট রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য এই আপাত বোঝাপড়াটা জরুরি। এবার বিজেপি কেন তৃণমূল কংগ্রেসকে এই সময়টা দিচ্ছে, বা বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিংয়ে যাবে কেন, তার রাজনৈতিক বাধ্যবাধকতাটা কোথায়? তার এই বোঝাপড়ার থেকে এই মুহূর্তে কি রাজনৈতিক মাইলেজ বার করবার আছে, এইটা একটা ন্যায্য রাজনৈতিক প্রশ্ন বলে আমার মনে হয়েছে। এখন দেখুন, এইটা বুঝতে গেলে বিজেপির বা হিন্দুত্ববাদীদের গত 100 বছর ধরে ভারতবর্ষের বুকে রাজনীতির যে চলন, সেটাকে কিন্তু একটু পিছন ফিরে দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে বিজেপি বা হিন্দুত্ববাদীরা আজকে যেখানে এই ভারতবর্ষে এসে 2026-এর ভারতবর্ষে এসে যেখানে এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা ধারাবাহিক অনুশীলনের ফল। এটা রাতারাতি আকাশ থেকে এসে পড়েনি, এটা আপনাকে মাথায় রাখতে হবে, না হলে পরে আপনি পুরো বিষয়টাকে অনুধাবন করতে পারবেন না। অজস্র অ্যাপারেন্ট পজিশনাল শিফট, এটা কিন্তু আপনি হিন্দুত্ববাদীদের রাজনীতির মধ্যে দেখতে পাবেন। প্রথম হিন্দু মহাসভা পরীক্ষার প্রথম ধাপ, পরীক্ষা নিরীক্ষা, শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে ওরা এখন বিজেপির জনক বলেন মতাদর্শগতভাবে, বাংলায় একটু বেশি করে বলেন বাঙালি অস্মিতাকে সুরসুটি দেওয়ার জন্য। গান্ধীজি হত্যা করবার পর যখন এটা সামনে এলো যে নাথুরাম গডসে এবং গোপাল গডসে হিন্দুত্ববাদী রাজনীতির মূল আধার আরএসএসের সদস্য, যদিও সেটা ওরা প্রথমে অস্বীকার করেছিলেন, পরে গোপাল গডসের নিজের আত্মজীবনীতে তিনি সেটা খোলাখুলি বলে দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা কিন্তু সেই সময় বললেন যে হিন্দু মহাসভাটাকে আমরা আপাতত ডিসম্যান্টেল করার কথা ভাবছি, এবং অধিকাংশ নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা হিন্দু কথাটা তখনকার মতো কিন্তু ছেটে ফেললেন। এটা আপনাদের খেয়াল করতে হবে যে হিন্দুত্বের রাজনীতি হিন্দু 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 করে এরা এখন উত্তাল হয়ে উঠেছেন, গান্ধী হত্যার পর কিন্তু নতুন যে ওরা ফ্রন্টাল অর্গানাইজেশনটা সামনে আনলেন ভোটে লড়বার জন্য, তার নাম হলো কিন্তু জনসংঘ বা ভারতীয় জনসংঘ। হিন্দুত্বর যে সরাসরি অভিধা ছিল হিন্দু মহাসভার সঙ্গে, মহাত্মা গান্ধী হত্যার দায় আরএসএস এর উপর চেপে যাওয়ার পর তারা কিন্তু সেটা ছেটে ফেলে জনসংঘ তৈরি করলেন। এরপরে যখন ইন্দিরা গান্ধীর প্রবল পরাক্রম, সমস্ত বিরোধী দলনেতাকে তারা ইন্দিরা গান্ধী জেলে পুরে দিয়েছেন এমার্জেন্সি জারি করে, তখন বিরোধী দলগুলো মধ্যপন্থী এবং দক্ষিণপন্থীরা মিলে
জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জেলের মধ্যে বসেই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা একটা নতুন দল করব, যে দলের নাম হয়েছিল আপনারা জানেন জনতা পার্টি। 1977 সালে যে জনতা পার্টি কংগ্রেসকে কেন্দ্রে প্রথমবারের জন্য হারিয়েছিল। তার আগে কখনো কেন্দ্রে দিল্লির ক্ষমতার থেকে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়নি। এবং সেই জনতা পার্টি, যার মধ্যে এই জনসংঘের সদস্যরাও ছিলেন, তারা বামপন্থীদের সঙ্গে আসন রফা করেই 1977 সালের লোকসভা নির্বাচনে লড়েছিল। যেটা গুরুত্বপূর্ণ যে এই হিন্দুত্ববাদীরা কিন্তু টিকে থাকার প্রয়োজনে মেটামরফোসিসের খোঁজে তারা কিন্তু নিজেদের দলটা অর্থাৎ জনসংঘ, যেটা প্রদীপ চিহ্নে লড়ত, সেটাকে তুলে দিল, পুরোপুরি গুটিয়ে দিল, এবং তারা পুরোপুরি জনতা পার্টির মধ্যে মিশে গেছে বলে ঘোষণা করল। অন্যান্য সংগঠন, কংগ্রেস, ভারতীয় লোকদল, ফার্নান্ডিসদের সোশ্যালিস্ট, সেই সমস্ত ব্লকও কিন্তু জনতা পার্টির মধ্যে মিশে নতুন দল তৈরি করেছিল। 5টা দল মিশে এই দল তৈরি হয়েছিল। যারা পুরনো লোক তাদের মনে আছে জগজীবন রামের নেতৃত্বে কংগ্রেস ফর ডেমোক্রেসি বলে একটা ফ্র্যাকশন, সেটাও পরে জনতা পার্টিতে মিশে যায়, যেটা কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছিল 77-এ। এবং জনতা পার্টি যখন ক্ষমতায় এলো 295টা আসন নিয়ে 1977 সালে, তার মধ্যে 92 জন সাংসদ কিন্তু ছিলেন বাজপেয়ী আদবানি মিলে, যারা পুরনো জনসংঘের সদস্য। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে গোটা ব্যাপারটা কিন্তু পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে গেছে 1925 সালে তৈরি হওয়া আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং আরএসএস কিন্তু কোথাও কখনো নিজেকে ডিসম্যান্টেল করেনি। নিষিদ্ধ হয়েছে, আবার নিষেধাজ্ঞা উঠেছে, আবার তারা প্রকাশ্যে কাজ করেছে, কিন্তু জনসংঘ তুলে দেওয়া হয়েছে, হিন্দু মহাসভা নাম বদলেছে, পার্টি তুলে দিয়ে জনতা পার্টিতে মিশে গেছে, রাজনৈতিক ফ্রন্ট, সব কিছু ঘটেছে, কিন্তু আরএসএস মূল আধার যেটা হিন্দুত্ববাদী রাজনীতির, তার কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি। এবং দেখবেন এরা অনেক সময় বিতর্কের মুখে পড়লে বলে যে আরএসএসটা তো কোনো রাজনৈতিক সংগঠন না, ওটা একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। কিন্তু এদের মূল রাজনৈতিক পাওয়ার হাউস যে আরএসএস, তার সব থেকে বড় প্রমাণ জাতীয় স্তরে সামনে আসে যখন 1979-এ চরণ সিংরা তারা দাবি তুললেন যে একই সঙ্গে আরএসএস এবং জনতা পার্টি করা যাবে না, অর্থাৎ এই দ্বৈত সদস্য পদ রাখা চলবে না, কারণ আরএসএসটা একটা প্যারালাল রাজনৈতিক সংগঠন। তখন কিন্তু এলকে আদবানি, বাজপেয়ী তারা বলেছিলেন যে না, আমরা এইটা মানব না, আরএসএস আমরা ছাড়ব না। তার পরিণতিতে যেটা হয়েছিল 1979 জুলাই ক্রাইসিস, আপনারা জানেন যে চরণ সিংরা সেদিন এই আরএসএসের সঙ্গে সংসবের ইস্যুতে জনতা পার্টি ভেঙে বেরিয়ে এসেছিলেন, জনতা পার্টি সেকুলার তৈরি করেছিলেন। এবং সেই সময় বামপন্থীরা চরণ সিংহকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে বাইরে থেকে সমর্থন দিয়েছিল, যদিও চরণ সিংয়ের সেই সরকারও শেষ পর্যন্ত বেশি দিন টেকেনি। এখন এই যে হিন্দুত্ববাদী রাজনীতির প্রয়োজনীয় নমনীয়তা, এইটাই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এতদূর এগোতে দিয়েছে। অর্থাৎ যখন যেখানে দল তুলে দিতে হয়েছে ওরা দল তুলে দিয়েছেন, যেখানে বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা করতে হয়েছে, যে বামপন্থীরা ওদের ঘোষিত মতাদর্শগতভাবে শত্রু, অমিত শাহ দুদিন আগেও বলেছেন যে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে বামপন্থীরা মতাদর্শগতভাবে, সাংগঠনিকভাবে তারা এই মুহূর্তে যে অবস্থায় থাকুন না কেন, যতটা হীনবলই হন না কেন। খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন, অনেকে খেয়াল করেননি। সেই বামপন্থীদেরও কংগ্রেস যখন প্রবল প্রতাপে বিজেপির আসন সংখ্যা 2তে নেমে গেছে, আদবানি, বাজপেয়ী সবাই পরাজিত, কেউ লোকসভায় নেই, রাজ্যসভায় নেই, সেখানে প্রয়োজনে তারা বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি 1983-তে যখন এখানে বামফ্রন্ট প্রবল বেগে বিরাজমান, কংগ্রেসের সঙ্গেও তারা যেতে পারছেন না জাতীয় স্তরের রাজনীতির বাধ্যবাধকতায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে, রাস্তার লড়াই করতে
তারা নকশালপন্থীদের সঙ্গে এসইউসির সঙ্গে গণসংঘর্ষ কমিটি তৈরি করে লড়াই করেছেন। এবং আজকে যখন একটা আপাত অনুকূল জায়গায় পৌঁছেছেন, তখন তারা তাদের এই অজস্র রাজনৈতিক সমঝোতার সঙ্গীদের ছুঁড়ে ফেলতে, মুছে ফেলতে 2 মিনিটের বেশি দেরি করেননি। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাত ধরে বিজেপি ঢুকেছে, এটা ঐতিহাসিক সত্য। আজকের তৃণমূল কংগ্রেসের যারা নতুন প্রজন্মের সামাজিক মাধ্যমে যোদ্ধা টোদ্ধা কি সমস্ত হয়েছেন, তারা যদি এটা একটা খেয়াল রাখেন ভালো করবেন। কারণ এখানে প্রথম বিজেপি লোকসভায় আসন নিজের মুরদে পেয়েছিল তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী হিসেবে। 1999 নির্বাচনে দুজন ওদের জিতেছিলেন। একজন হচ্ছেন তপন শিকদার দমদম কেন্দ্র থেকে সিপিআইএমের নীরেন ঘোষকে হারিয়ে, আর একজন জিতেছিলেন জলু মুখার্জি বা সত্যব্রত মুখার্জি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী হিসেবে। 42টা লোকসভা আসনের মধ্যে 8টা লোকসভা আসন বিজেপিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল নির্বাচনী সমঝোতায়, এবং সেটাই তৃণমূল কংগ্রেসের প্রথম নির্বাচনী লড়াই ছিল কংগ্রেসের গর্ভ থেকে বেরিয়ে আসবার পর। আমি যে কথাটা বলছিলাম, এই নমনীয়তাটা দেখবার মতো বিজেপির আসামে বামপন্থীদের ঠেকাতে আশু তারা তৈরি করেছিল। আমার নিজের ধারণা এর পিছনে বিভিন্ন শক্তির নির্দিষ্ট ডিজাইন ছিল। আসামের আঞ্চলিকতাবাদকে সংগঠিতভাবে সামনে এনে প্রথমে আশু এবং তার পরিবর্তে কালে অসম গণপরিষদকে তৈরি করা, যে অসম গণপরিষদ শেষ পর্যন্ত ক্ষমতায় এসেছিল। এখন এই যে আমি কথাটা বললাম যে বামপন্থীদের ঠেকাতে, এদের অনেকের মনে হতে পারে যে এটা কোনো আমি অতিরিক্ত কোনো কল্পনা করছি। ব্যাপারটা তা নয়, কারণ ইতিহাসের অনেকগুলো বাঁক আমরা অনেক সময় ভুলে যাই। আসলে 1977 সালে বামফ্রন্ট যেমন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, 1978 সালে বামপন্থীদের আসামে বিধানসভা নির্বাচনে প্রায় জেতার জায়গায় পৌঁছে গেছিল। জিততে পারেনি ঠিক, কিন্তু 26টা আসন তারা পেয়েছিল 126টা বিধানসভা নির্বাচনের আসনের মধ্যে, এবং সার্বিক বাম ঐক্য হলে আসামে সেবার প্রায় 64টি আসনে বামপন্থীরা জেতার অবস্থায় ছিল। আপনারা যদি পিছনে ফিরে গিয়ে একটু নির্বাচনী ফলাফলের নথিটা বিশ্লেষণ করেন এবং সেই সময়কার রাজনৈতিক শক্তি বিন্যাস খেয়াল করেন, সেটা দেখতে পাবেন। আমি তারপরে আপনারা খেয়াল করবেন যে 80 সালে আশুর আন্দোলন গড়ে তোলা হলো, যে আঞ্চলিকতাবাদী আন্দোলনের ধাক্কায় বামপন্থী রাজনীতি আসামে পিছু হটে। এবং আমার বলার লক্ষ্য হচ্ছে এইটা, এই আসাম গণপরিষদের সঙ্গে হাত ধরেই কিন্তু বিজেপি আসামে ঢুকেছিল, যেভাবে এখানে তৃণমূল কংগ্রেসের হাত ধরে ঢুকেছে। কালক্রমে আসামে শক্তি সঞ্চয় করতে করতে কংগ্রেসকে ভাঙতে ভাঙতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মূল অংশটাকে নিজের সঙ্গে নিয়ে এসে আসামে কিন্তু আজকে বিজেপি মেজর ফোর্স। মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করা হয়েছিল ওখানকার কমিউনিস্টদের নেতৃত্বে, শ্রমিক শ্রেণীর যে দুর্ধর্ষ সংগঠন গড়ে উঠেছিল বোম্বেতে, সেই বামপন্থী শ্রমিক আন্দোলনের অ্যান্টিডোট হিসেবে স্থানীয় ভূমিপুত্রদের নিয়ে তীব্র প্রাদেশিকবাদী রাজনীতি উঠে এসেছিল শিবসেনা। বিজেপি মহারাষ্ট্রে যখন ঢোকে, সেখানে কিন্তু শিবসেনার হাত ধরে ঢুকেছিল। এই মডেলটা ওরা ব্যবহার করছেন, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা ওদের কাছে পরিষ্কার যে বিরোধী রাজনীতির পেশটা সংসদীয় রাজনীতিতে তারা এই মুহূর্তে দখল করে রেখেছেন। একই সঙ্গে তারা এটাও জানেন যে এই মুহূর্তে নির্বাচনী যে শক্তি বিন্যাস, তাতে তারা ক্ষমতায় আসছেন না। কিন্তু যেহেতু বিজেপি বা টু বি স্পেসিফিক আরএসএস অনেক দূরের দিকে তাকিয়ে ভাবেন, তারা এটা একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের মূল মতাদর্শগত সাংগঠনিক শত্রু হচ্ছে কংগ্রেস জাতীয় স্তরে, এবং মতাদর্শগতভাবে, যেটা দুদিন আগে অমিত শাহ বলেছেন, বামপন্থীরা। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসকে
এক্ষুনি এমন কোনো জায়গায় তাসের ঘরের মতো ভেঙে দেব না যে সেই শূন্য রাজনৈতিক জায়গাটাতে দ্রুত বামপন্থী এবং কংগ্রেসরা উঠে আসবে। বিশেষ করে এমন একটা সংবেদনশীল রাজ্য যেখানে 30% কাছাকাছি মুসলিম ভোট রয়েছে। 92টা আসনে সংখ্যালঘুরা নির্বাচনী ফলাফল নির্ধারিত করেন, যেখানে 148টা আসন পেলে ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়া যায়। অতএব তারা যেটা করছেন এটা খুব পরিকল্পিত হিসাব, যে আপাতত বিরোধী রাজনৈতিক জায়গাটা আমাদের দখলে রাখাটা নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই যে বাইনারির উপর দাঁড়িয়ে আমরা কংগ্রেস এবং সিপিআইএমকে 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্যে পরিণত করেছি, সেখান থেকে তারা বাউন্স ব্যাক করতে কোনোভাবেই না পারে। এবং যতদিন না পর্যন্ত আমরা একক শক্তিকে পশ্চিমবঙ্গ পুরোপুরি উইন ওভার করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই বোঝাপড়ার খেলাটা, প্লেইং ইন অপোজিশন, এটা আমাদের টিকিয়ে রাখতে হবে। না হলে পারে যে কোনো মুহূর্তে মুড সুইং হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু এলাকা দিয়ে যে মুড সুইং হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা দিয়েছে, এটা আমি বারে বারে বলছি। আমার বিশ্বাস 2026-এর নির্বাচন ফলাফল প্রকাশিত হলে আমি কিসের ভিত্তিতে কেন এটা বলছিলাম সেটা আরও একটু নির্দিষ্টভাবে বলতে পারবো। কিন্তু কথা ঠিক, রাজনীতি সবসময় একটা বিপুল সম্ভাবনার অঙ্গ। ইট ইজ অ্যান ওপেন জার্নি, ওপেন এন্ডেড জার্নি। ফলে যদি ভোটের ঠিক আগে আগে কোচবিহারে গুলি চালানোর মতো কোনো ঘটনা নতুন করে ঘটে, তাহলে মেরুকরণের ছবি আবার বদলাবে না, এটা আমিও হলফ করে বলতে পারি না। এখন মূল বিষয় যেটা আমি বলতে চাইছি, যে বিজেপি 1989 সালে, 1980 সালে জনতা পার্টি থেকে বেরিয়ে এসে তারা নতুন দল করেছিল, এবং অনেকের মনে থাকলেও থাকতে পারে যে খুব ইন্টারেস্টিংলি সেই হাওয়াতে তখন যেহেতু হিন্দুত্ববাদী পুরো হাওয়াটাই কংগ্রেস ক্যারি করছিল, বিজেপি তার রাজনৈতিক দলিলের মার্গ নির্দেশক হিসেবে দুটো মতাদর্শ গ্রহণ করেছিল পাঁচমারি অধিবেশনে। আজকের বিজেপি নেতারা শুনলে হয়তো অনেকেই আঁতকে উঠবেন। সেটা হচ্ছে গান্ধীবাদ এবং সমাজতন্ত্র। অর্থাৎ দেখুন, যে আরএসএস মহাত্মা গান্ধীকে ফিজিক্যালি হত্যা করেছে, তাদের মূল রাজনৈতিক ফ্রন্ট হিসেবে যখন তারা নতুন দোকান খুলছে ভারতীয় জনতা পার্টি, 80 সালের এপ্রিলে জনতা পার্টি ভেঙে বেরিয়ে এসে তারা কিন্তু মতাদর্শভাবে গান্ধীবাদী সমাজতন্ত্র ঘোষণা করছেন তাদের পাঁচমারি অধিবেশন থেকে, যে গান্ধীবাদ এবং সমাজতন্ত্রের কথা এখনকার যে হিন্দুত্ববাদী বিজেপি নেতা তাদের কাছে একটা বিদ্রুপাত্মক কথা ছাড়া অন্য কিছু নয়। এমনকি কোনো প্রকল্পের সঙ্গে মহাত্মা গান্ধীর নাম জড়িয়ে থাকলে তারা সেটাকেও বাতিল করে দিচ্ছেন। সেই বিজেপি কিন্তু তার রাজনৈতিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে গান্ধীবাদী সমাজতন্ত্রকে রাজনৈতিক মার্গ হিসেবে আপাতভাবে ঘোষণা করেছিল। ভিতরে যে সেটা ছিল না বলা বাহুল্য। সুতরাং বিজেপি তখন সুন্দর সিং ভান্ডারী 1984 নতুন বিপর্যয়ের পর, যেখানে বিজেপি গোটা ভারতে দুটো আসনে নেমে গেছিল, সুন্দর সিং ভান্ডারীর নেতৃত্বে, উনি পড়াশোনা করা মানুষ ছিলেন, তারা তাদের জাতীয় অধিবেশনে 1989 সালে এসে ঘোষণা করেছিলেন যে ভিপি সিংয়ের সঙ্গে নতুন সমীকরণে জোট বেঁধে কংগ্রেসকে সরানোর সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্র থেকে, এবং বাস্তবে সেটা হয়েছিল। রাজীব গান্ধী কংগ্রেস পরাজিত হয়েছিল, ভিপি সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন বিজেপি এবং বামপন্থীদের সমর্থনে। এখন আমাদের সংগঠন বাড়াতে হবে। 1989 5টা রাজ্যে আমাদের সংগঠন রয়েছে এ ক্যাটেগরিতে। তার মধ্যে গুজরাট ছিল, হরিয়ানা ছিল, হিমাচল প্রদেশ ছিল, রাজস্থান ছিল, দিল্লি ছিল। ইন্টারেস্টিং, আজকে যে উত্তরপ্রদেশ যোগীর গড়, সেই উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র বিজেপির সেই সময়কার সমীকরণে বি ক্যাটেগরিতে ছিল। বাকি 19টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল সি ক্যাটেগরিতে। পশ্চিমবঙ্গ অবশ্যই সি ক্যাটেগরিতে ছিল। তারা তাদের এই হিন্দুত্বের মতাদর্শটা তখনই বলেছিল যে আমাদের লক্ষ্য হচ্ছে এ ক্যাটেগরিতে সংগঠন মজবুত করতে হবে,
বি ক্যাটেগরিকে এ ক্যাটেগরিতে নিয়ে যেতে হবে এবং সি ক্যাটেগরিকে বিতে এবং পরবর্তীকালে এতে তুলে আনতে হবে। এবং তারা 1995 সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, অর্থাৎ 6 বছর। 6 বছরে না হলেও আজকে 2026-এ তারা সেই জায়গাটার অনেকটাই কাছাকাছি পৌঁছতে পেরেছে, কিন্তু তার জন্য বিভিন্ন জটিল আঁকাবাঁকা পথ তারা পেরিয়েছে। কখনো তামিলনাড়ু ডিএমকের সঙ্গে সমঝোতা করেছে, কখনো অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশমের সঙ্গে সমঝোতা করেছে, যে তেলুগু দেশমের সমর্থন নিয়ে এখনও তাদের কেন্দ্রীয় সরকার চালাতে হচ্ছে। যেখানে যেখানে বামপন্থী বা অন্য সেকুলার লিবারেল ফোর্সকে ঠেকাতে শাসক শ্রেণীর দলগুলো নতুন নতুন ফ্রন্ট খুলেছে, সেটা শিবসেনা হোক বা অসম গণ পরিষদ হোক অথবা বিজু জনতা দল হোক, তারা সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে সমঝোতা করেছে এবং পরবর্তীকালে চেষ্টা করেছে তাদেরকে পুরোপুরি গ্রাস করতে, না হলে তাদেরকে গিলে নিতে। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে যখন তৃণমূল কংগ্রেস হয়েছে, তখন তাদের ঘোষণা অনুযায়ী দুদিন আগে তাদের নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে লেবার রুমে নাকি আদানি এবং বাজপেয়ী দাঁড়িয়েছিলেন কংগ্রেস ভেঙে তৃণমূল জন্ম হওয়ার সময়। মহারাষ্ট্রে যেদিনকে এনসিপি ভাঙে, কংগ্রেস ভেঙে এনসিপি তৈরি হয় শারদ পাওয়ারদের নেতৃত্বে, সেদিনকে এলকে আদবানি নিজে থেকে ফোন করে বিভিন্ন সংবাদপত্রে দিল্লির সাংবাদিকদের খবর দিয়েছিলেন যে আপনারা খোঁজ নিন, মহারাষ্ট্রে কংগ্রেস ভাঙছে। শিবসেনার সঙ্গে বোঝাপড়া আপনারা দেখেছেন, যখন শিবসেনা কংগ্রেসের সঙ্গে যেতে চেয়েছে শিবসেনাকেও তারা ভেঙে দুটুকরো করে দিয়েছেন। তো এই দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি এগিয়েছে। ফলে আজকে যাকে বন্ধু হিসেবে দিচ্ছেন, গতকাল তিনি শুভেন্দু ছিলেন, এটা কোনো নতুন বিষয়, অ্যাটলিস্ট বিজেপির কাছে নয়। ফলে তৃণমূল কংগ্রেসকে তারা ততদিনই জিইয়ে রাখবেন যতদিন না পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে জায়নবাদী, হিন্দুত্ববাদী, মনোলিথিক, একরৈখিক রাজনীতির কায়েম করতে একটু সময় লাগছে, কারণ এই মাটি শ্রীচৈতন্যের মাটি, যিনি মনুবাদী ধারণার উল্টো দিকে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। 500 বছর আগে এই বাংলার মাটিতে শ্রীচৈতন্য বলেছেন। এই বাংলার মাটি সুফিবাদের মাটি, এই বাংলার মাটি লালনের মাটি। ফলে এই মাটির রাজনীতির অনেক জটিল অসমসত্ব উপাদান আছে, যেটাকে হিন্দুত্বের বুলডোজার দিয়ে বুলডোজ করতে সময় লাগছে, সমান করতে সময় নিচ্ছে। এবং যতদিন না পর্যন্ত সেই অধিক্ষেত্র সাংস্কৃতিক মননের বলয় যথাযথভাবে তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত বিজেপি নেতৃত্ব, টু বি মোর স্পেসিফিক আরএসএস নেতৃত্ব ধৈর্য ধরে অপেক্ষা করবেন। প্লেইং ইন অপোজিশন চলবে। বিরোধী রাজনীতির পরিসর তারা বহু কষ্টে জোগাড় করেছেন, কারণ প্রথম ট্রেনটা তারা মিস করেছিলেন 1947 সালে দেশভাগের পর। দেশভাগের পর এখানকার বহু মানুষ উদ্বাস্তু হয়ে এসেছিলেন, তাদের মধ্যে কিন্তু হিন্দু মহাসভা বা জনসংঘ কোনো গণভিত্তি গড়ে তুলতে পারেনি। তার মূল কারণটা ছিল উদ্বাস্তু আন্দোলনের পাশে রাস্তার লড়াইতে তারা কোথাও ছিলেন না। উদ্বাস্তু কলোনি একের পর এক বসিয়েছিলেন, যারা লড়াই করে উদ্বাস্তুদের সঙ্গে ছিলেন তারা অধিকাংশ ছিলেন বামপন্থী, আর কিছুটা কংগ্রেস ভেঙে বেরিয়ে আসা ডক্টর প্রফুল্ল ঘোষ তার পিএসপি পার্টি নিয়ে। এগুলো আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানেন না, কিন্তু সেদিনকে কোথাও শ্যামাপ্রসাদ মুখার্জিদের বাংলার উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়ে রাস্তার লড়াই করতে কোথাও দেখা যায়নি। তো সেই প্রথম ট্রেনটা তারা 1947, 49, 51-তে মিস করেছিলেন। যদিও সারা ভারতে 51 নির্বাচনে ওরা 3টে সিট পেয়েছিলেন জনসংঘ, তার মধ্যে 2টো ছিল পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়গ্রাম এবং দক্ষিণ কলকাতা, আরেকটি ছিল পশ্চিমবঙ্গের বাইরে থেকে, গুজরাট থেকে। 3টে মোট সাকুল্য সিট ছিল, যেখানে বামপন্থীদের আসন ছিল 13। তো আজকে বামপন্থীরা হীনবল হয়েছেন সর্বভারতীয় স্তরে, এমনকি আমাদের বাংলার মাটিতেও, এবং হিন্দুত্ববাদীরা শক্তি সঞ্চয় করেছেন। কিন্তু এই শক্তি সঞ্চয় করবার ক্ষেত্রে তারা নানা জায়গায়, নানা রাজ্যে, নানা প্রদেশে সেখানকার রাজনীতির চলন বুঝে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়ে সমঝোতায় পৌঁছে কাজ হাসিল করেছেন। অতএব
আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থা আসামের গণপরিষদ অথবা মহারাষ্ট্রের শিবসেনার মতো হওয়ার জায়গাটা বিজেপির হাতে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এখানে এরা এক্সট্রা কশন নিয়েছেন যে বামপন্থীরা যাতে কোনোভাবে তাদের পুরনো জায়গা উদ্ধার করতে না পারে, এবং এই প্লেইং ইন অপোজিশন নির্বাচন যত এগিয়ে আসবে তত তীব্রতর হবে, লড়াই খেলা আরও জমবে। এটা অনুমান করবার জন্য বিশেষ কোনো বুদ্ধির প্রয়োজন নেই। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজেপির এবং আরএসএসের খবর পৌঁছেছে, নিচের তলায় বহু জায়গায় বামপন্থীদের মিটিং মিছিলে নতুন করে মানুষ জমায়েত হচ্ছে। বহু সমবায় সমিতি, প্রাথমিক সমিতির নির্বাচনে, কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে, যেগুলো একদম তৃণমূল স্তরের গ্রামীণ বাংলার মতামতকে অনেকটা প্রতিফলন করে, বামপন্থীরা এবং কোনো জায়গায় কংগ্রেসিরা বিস্ময়করভাবে জিতছেন। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেসের দিকে যাবার একটা প্রবণতা নতুন করে দেখা দিচ্ছে। তো এই অশনি সংকেতগুলো ওরা যখনই খেয়াল করেছেন, বিরোধী রাজনীতির পরিসর যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় আজকের দিনে, কারণ আজকের দিনে তিনি যদি বিরোধী মূল পরিসরিতে থাকবেন, তাহলে আগামী দিনে একটু ধৈর্য ধরলে গোটা পশ্চিমবঙ্গ জয় করা কেবলমাত্র সময়ের অপেক্ষা। এইটা বোঝার মতো বুদ্ধি শুভেন্দু অধিকারীদের না থাকলেও সেই ধৈর্য যদি যাদের নাও থাকে আরএসএস নেতৃত্বের আছে। এই নতুন যে ডেভেলপমেন্টগুলো, বামপন্থীদের তৎপরতা, মানুষের আচমকা ভিড় হওয়া শুরু হওয়া, কংগ্রেসীদের দিকে যাওয়ার প্রবণতা, বিশেষ করে উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ মিলিয়ে 3টে জেলাতে, এইগুলো আরএসএস নেতৃত্বের কাছে বিপদ সংকেত পাঠিয়েছে। ফলে এই বিরোধিতার নাটক, পুরনো নাটক নতুন করে আরও একবার মঞ্চস্থ হচ্ছে। এটাই বিজেপির তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সমঝোতায় থাকা, সেটিংয়ে থাকার রাজনৈতিক কৌশল বা বাধ্যবাধকতার মূল বস্তুগত শর্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত, আপনাদের বিশ্লেষণ, সে আপনি একমত হন অথবা ভিন্নমত হন, অবশ্যই পাঠাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।